21 মার্চ রাতের বিশেষ একটি ফ্লাইটে ইরান থেকে দেশে ফিরছিলেন প্রবাসী 186 জন বাংলাদেশি। তাদের মধ্যে ছিলেন খাজা নাসির তুষি ইউনিভার্সিটি অব টেকনোলজির পুরকৌশল বিভাগের একমাত্র বাংলাদেশি শিক্ষার্থী শাকিল হোসেন। তেহরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরার এই যাত্রা কেবল স্বাভাবিক নয়, বরং একটি শ্বাসরুদ্ধকর গল্প। শাকিল নিজেই জানিয়েছেন তার অভিজ্ঞতা। গত 28 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে চারপাশ কেঁপে উঠল। মুহূর্তেই মনে হলো বড়সড় ভূমিকম্প আঘাত হেনেছে। কিন্তু সত্যটা ছিল ভিন্ন। তেহরানের 3টি স্থানে হঠাৎই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছিল। শাকিলের পড়াশোনা খাজা নাসির তুষি ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগে। বিশ্ববিদ্যালয়ে তিনি একমাত্র বাংলাদেশি শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার কোনো বিকল্প তখন ছিল না। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ অন্যান্য আন্তর্জাতিক শিক্ষার্থীরাও একই পরিস্থিতিতে পড়েছিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস শিক্ষার্থীদের আপাতত হলেই অবস্থান করার পরামর্শ দিল। যদিও বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়, তবে হল খোলা রাখার আশ্বাস দেয়া হয়। দুপুরে হল ফিরে গিয়ে শাকিল দেখেন চারিদিকে তখনও বিস্ফোরণের শব্দ। মিসাইল উড়ে যাচ্ছে, আকাশে আগুনের রেখা দেখা যাচ্ছে। লাগাতার বিস্ফোরণে মনে হচ্ছিল ভূমিকম্প চলছে। তেহরানের অধিকাংশ বহুতল ভবনের মাটির নিচে 2 থেকে 3টি তলা থাকে। সেখানেই হলের শিক্ষার্থীরা নিরাপদ আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। ইন্টারনেট সংযোগ বন্ধ, মোবাইল নেটওয়ার্কও দুর্বল। ফলে বাংলাদেশের পরিবারের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছিল না। নির্ঘুম রাত পার করতে হয়। তেহরানের বাংলাদেশে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী ছিল। শাকিল ছিল ছাত্র প্রতিনিধি। পরিস্থিতি বেগতিক হলে সবাই নিরাপদ আশ্রয়ের জন্য শাকিলের সঙ্গে যোগাযোগ করছিল। পাবনার বন্ধু আলী আমিনও তার হলে আশ্রয় নেয়। তারা দুজনেই তেহরান বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করেন। সাপ্তাহিক ছুটি থাকলেও দূতাবাস জরুরি কার্যক্রম চালু রেখেছিল। শিক্ষার্থী ও প্রবাসীদের নিরাপদ আশ্রয় অথবা দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা শুরু হয়। রাত 11টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি নিহত হয়েছিলেন। পরদিন সরকারি বার্তা ব্যবস্থার মাধ্যমে খবর নিশ্চিত হয়। পরের দিন থেকে হল ফাঁকা হতে শুরু করে। অনেক শিক্ষার্থী নিজে থেকে বা ইরানের অন্য শহর চলে যায়। শাকিল বা আলী আমিন আবারও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। এবার দূতাবাস তেহরান থেকে সাবেহ শহরে সরিয়ে নেওয়া হলো। তারা সেখানে গেলেন। 1 মার্চ রাতে শাকিল, আলী ও তেহরানে অবস্থানরত অন্যান্য বাংলাদেশি সাবেহ শহরে দূতাবাসের অস্থায়ী কার্যক্রমে পৌঁছান। তারা স্বেচ্ছাসেবক হিসেবে অভ্যন্তরীণ কাজ শুরু করেন। অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে বেশ বেগ পেতে হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় 19 মার্চের মধ্যে মোট 186 জনের ট্রাভেল পাস হাতে আসে। রাতে তারা আজারবাইজানের উদ্দেশ্যে রওনা হন। দীর্ঘ অপেক্ষার পর আস্তারা সীমান্ত পার হয়ে আজারবাইজানে প্রবেশ করা হয়। সীমান্তে অবস্থানকালে তাপমাত্রা ছিল প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতের মধ্যে কেউ বন্দরের ওয়েটিং রুমে, কেউ খোলা আকাশের নিচে আতঙ্কে রাত কাটালেন। সন্ধ্যা 8টার দিকে কর্মকর্তারা এসে কাজ শুরু করেন। তবে আবারও কিছু ফর্মালিটি বাধা হয়ে দাঁড়ায়, বিশেষত অবৈধ অভিবাসীদের জন্য। শাকিলের আজারি ভাষার দক্ষতার কারণে সকল কাগজপত্র ঠিকঠাক করা সম্ভব হয়। ভোরে আজারবাইজানে ঢুকেই শাকিল দেখেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, আজারবাইজান ও তুরস্কে অবস্থিত দূতাবাসের কর্মকর্তারা তাদের জন্য অপেক্ষা করছেন। দুপুরে বিমানবন্দরে পৌঁছে বিকেল 5:30টায় ঢাকার উদ্দেশ্যে বিশেষ ফ্লাইটে রওনা হয় পুরো দল। 21 মার্চ রাত 2:45টার দিকে নিরাপদে মাতৃভূমিতে পা রাখেন। দেশে ফিরে শাকিল ঢাকায় চাচার বাড়িতে পৌঁছে ঈদের নামাজ আদায় করেন। এরপর ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হন। বাবা মা তাকে বুকে টেনে আশ্বাস দেন। যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে ফিরে আসার অনুভূতি তখনই সত্যি হলো। বিশ্ববিদ্যালয় 2 মাসের জন্য বন্ধ। সবকিছু ঠিক থাকলে কয়েক মাস পরেই স্নাতক শেষ হওয়ার কথা ছিল। এখন তিনি জানেন না ভবিষ্যতে কি হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।